হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপুরা? প্রতিদিনের মতো এই তীব্র গরমের ভিতরেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। অনেক জায়গায় এই গরমের কারণে মানুষ কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে পড়ে। তো কিছু করার নেই, আল্লাহ তাআলা কখন রহমতের বৃষ্টি দিবে সে অপেক্ষায় কিন্তু আছে। এই গরমে মানুষের পাশাপাশি গাছের অবস্থাও কিন্তু একেবারেই নাজেহাল। আমার সবজি গাছের অবস্থা প্রায় ১২টা বেজে গেছে। ১২টা বললেও কিন্তু কম হবে, আমার কাছে মনে হয় ১০০ই বেজে গেছে, এরকমটা হবে আর কি। কারণ পানির অভাব, সেই সাথে প্রচুর গরম। আর এরকম যদি গরম পড়ে আর যদি কোনো বৃষ্টি না হয়, তাহলে কোনো কিছুই কিন্তু ভালো থাকে না। সবজি বাগানে আসলে একদিকে আমার মনটা ভালো হয়ে যায়, আর গাছের দিকে তাকালে আবার মনটা খারাপ হয়ে যায়। কারণ গাছের যেরকম গ্রোথ থাকার কথা, গাছ যেভাবে বৃদ্ধি পেত, সেটা কিন্তু এখন আর হচ্ছে না। এই গরমের ভিতরে কোনো কিছুই কিন্তু ভালো নেই। তো গাছের নিচে এসে গাছের গোড়ায় কিছু পানি দিলাম। পানি দিলেও পানিটা খুব তাড়াতাড়ি মাটিয়ে চুষে নেয়, তেমন সময় নেয় না। আবারও দেখি যে আবারও একই অবস্থা হয়ে যায়। সকাল এবং বিকাল এই দুই টাইমেই কিন্তু আমি পানি দেই। দুপুরবেলা যেহেতু প্রচুর গরম পড়ে, আর অতিরিক্ত তাপের কারণে ওই সময় কিন্তু গাছের গোড়ায় যদি পানি দেওয়া হয়, তখন কিন্তু গাছগুলা মরে যায় আমি যতটুকু জানি। কারণ মাটিও কিন্তু প্রচুর তাপ থাকে। তো পানি দেওয়ার সাথে সাথে কুসুম কুসুম গরম পানি হয়ে যায় মাটির তাপের কারণে। তো ওই সময় কিন্তু গাছের যে চিকন চিকন শিকড় থাকে, একদম কোমল বা নরম, ওই শিকড়গুলো কিন্তু মারা যায়। তো দুপুরবেলা কিন্তু কখনোই গাছের গোড়ায় পানি দেওয়া ঠিক না। তবে হ্যাঁ, গাছ যদি ছায়া অবস্থানে থাকে তখন কিন্তু দেওয়া যায়, তখন কোনো সমস্যা হয় না। আমার সবজি বাগানের আশেপাশে কিন্তু কিছু জংলা গাছও রয়েছে, চাইলে কিন্তু এই গাছগুলো খাওয়া যায়। দেখতেই পেয়েছেন আমি একটা ডাঁটা শাক তুলে নিয়েছিলাম, এটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। চাইলে কিন্তু এটা খাওয়া যায়, আসলে এটা এমনিতেই হয়েছে। তো গাছের পাশে হওয়াতে কিন্তু আমি উপরে ফেলে দিছি, কারণ এই গাছটাই সবচেয়ে বেশি ক্ষতি করবে। এর পাশাপাশি কিছু পাহাড়ি লতা ছিল, তো ওই লতাগুলো ছাড়িয়ে দেওয়ার ট্রাই করছি। এই পৃথিবীতে মানুষের যেরকম যত্ন লাগে, আপনি প্রাণী বলেন বা গাছ বলেন, যেটাই বলেন না কেন, সেটারও কিন্তু এরকমই যত্ন নেওয়া লাগে। আমি আমার বাড়িতে হাঁস পালন করি। এই হাঁসগুলো কিন্তু একদম জিরো বাচ্চা থেকেই আমি পালন করি। আর এই হাঁসগুলোর প্রতি আমার এত মায়া, আমি যেখানে যাই সাথে কিন্তু হাঁসগুলোও যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার বাড়ির যে গেট, ওই গেটের কাছে একটু এসেছিলাম, সাথে কিন্তু হাঁসগুলোও চলে এসেছে। আসলে হাঁসগুলোর প্রতি এত মায়া, কি বলবো। আর এগুলা আমাকে না দেখলে যেরকম এদের কাছে ভালো লাগে না, তেমনি কিন্তু আমারও এদেরকে না দেখলে ভালো লাগে না। আর হাঁসগুলো সব সময় কিন্তু পুকুর পাড়ে থাকে। তো যখন বাড়িতে আসে, এরা আমাকে না দেখলে আমি যেখানেই থাকি সেখানেই আস্তে আস্তে করে ছুটে যায়, আর আমার পিছু পিছু হাঁটতে থাকে। আমার কাছেও কিন্তু বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু আমি খুব আদর করে দিই। হাঁস মুরগির জন্য এতটাই মায়া লাগে, আমার কাছে মনে হয় আমার বাচ্চা দুইটা যেরকম আমার কাছে আদরের, এই হাঁস মুরগিও কিন্তু আমার কাছে আদরের। আসলে যেটা পালন করা হয় না, সেটার প্রতি সত্যি অনেক মায়া থাকে। যাই হোক, বাড়িতে তো অনেক সবজি গাছ রোপণ করেছি, সেই সাথে কিন্তু করলা গাছও রোপণ করেছি। দেখতেই পাচ্ছেন মাত্র একটা করলা আসা শুরু হয়েছে। অনেক দিন যেহেতু বাড়িতে ছিলাম না, বাড়িতে আমার যে গাছগুলো ছিল ওই গাছগুলো কিন্তু আস্তে আস্তে মারা গেছে যত্নের কারণে। কারণ পানি দেওয়া পড়ে নাই, তাছাড়া আমি ছিলাম না, মানুষ এমনিতেও নষ্ট করে ফেলছে। তো এখন কিন্তু আমার মাঝে মাঝে সবজি কিনতে হয়। এখন আমি নতুন করে সবজি গাছ লাগিয়েছি, তবে আগের মতো ওই রকমটা না। তবে হ্যাঁ, আস্তে আস্তে ইনশাল্লাহ হবে। এর ফাঁকে ফাঁকে কিন্তু আমার মাঝে মাঝে সবজি কিনতে হয়, আগে কিন্তু কখনোই আমার সবজি কেনা লাগে নাই। তো যেহেতু কিনতে হয়, কিছু করার নেই। বর্তমান বাজারেও কিন্তু সবজির মোটামুটি দাম আছে। সবজির চাহিদাটা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরেই থাকে। সবজিটা কিন্তু খুবই কমন লাগে আমাদের প্রতিদিনই। খাবারের ভিতরে মৌলিক একটা খাবার কিন্তু সবজি। বাড়িতে যদি টুকিটাকি সবজি গাছ থাকে তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়, বাড়ি থেকে অধিকাংশ সময় সবজির চাহিদাটা পূরণ করা যায়। আর নিজের হাতে গাছ লাগিয়ে সেখান থেকে আপনি যে সবজি তুলে রান্না করবেন, সেটার মজা সত্যি অন্যরকম। এটা যে কী যে একটা ফিল, অন্যরকম একটা ফিল।
অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু এতদিন তুমি কোথায় ছিলা। প্রত্যেকটা ভিডিওর নিচে দেখি একটা দুটা তিনটে এরকম কমেন্ট থাকেই। তো কমেন্টে কিন্তু সব কিছু রিপ্লাই দেওয়া যায় না। আবার কিছু কিছু পরিস্থিতি এমন থাকে চাইলেও কিন্তু ভিডিওর মাধ্যমে সব কিছু বলতে পারি না। তারপরেও আমি একটু একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আজ থেকে 7 মাস আগে, প্রায় 7 মাস হবে, ওই 7 মাস আগে আমি একটা পোস্ট করেছিলাম। ওই পোস্টের পর থেকেই কিন্তু আমি আর কখনো ভিডিও দেইনি। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন, ওই পোস্ট দেখলে হয়তোবা বুঝতে পারবেন। তো ওই পোস্টের পর থেকে আর কখনো ভিডিও দেওয়া হয় নাই। প্রথমত ভেবেছিলাম যে হয়তোবা আর কখনোই ভিডিও দিব না। পরবর্তীতে আমার মাথায় একটু ভাবনা আসলো, যখন আস্তে আস্তে স্বাভাবিক হওয়া শুরু করলাম, তখন মনে পড়লো আমার তো চ্যানেলটা মনিটাইজ করা। আবার অনেকে আমাকে দেখি কমেন্টে এসে আমাকে প্রশ্ন করেন যে আপু তুমি কি আর ভিডিও দিবা না, আপু 3 মাস হয়ে গেল তুমি এখনও ফিরছো না কেন, বা আপু 6 মাস হয়ে গেল তুমি কবে আসবা, কবে ভিডিও দিবা, তোমার অপেক্ষায় আছি। তো এই কমেন্টগুলো দেখার পর আমার দায়বদ্ধতা থেকেই আমার মনে হয়েছিল যে আমার ইউটিউবে আবার ফিরে আসা উচিত। যদিও আমার চ্যানেলটা মাত্র ছোট, আমি কিন্তু কোনো কিছুই করতে পারি নাই। মাত্র কিন্তু চ্যানেলের যে একটা প্রথম ধাপ, সেটা আমি পার করতে পেরেছি। আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হওয়ার 3-4 দিন পর থেকেই আমি ভিডিও দেওয়া বন্ধ করে দেই। আসলে মানুষের পারিবারিক এমন কিছু ঝামেলা থাকে, চাইলেও কিন্তু এগুলা পাবলিকলি বলা যায় না। দুঃখ কষ্ট মিলেই কিন্তু মানুষের জীবন। এই পৃথিবীতে আমার সবচেয়ে আপন যে মানুষটা ছিল, সেই মানুষটাই কিন্তু এখন আর পৃথিবীতে নাই। যে আমার অসুস্থতায়, বিপদে, ভালো মন্দে সব কিছুতে এগিয়ে আসতো, যে আমাকে ছাতার মতো ছায়া দিত, সেই মানুষটাই কিন্তু এখন আর আমার নাই। মা তো পৃথিবী ছেড়ে চলে গেছে ঠিক আছে, এর পাশাপাশি কিন্তু পারিবারিক আরও নানান সমস্যা ছিল, যেটা এখন আমি আপনাদেরকে বলতে পারছি না। হয়তোবা কখনো শেয়ার করব আপনাদের সাথে, ওই সময় বা ওই সুযোগটা যদি কখনো হয়, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমি যখনই পুকুরে কাজ করতে আসি, দেখতেই পাচ্ছেন আমার হাঁসগুলোও কিন্তু আমার সাথে আছে। গ্রামের এই খোলামেলা পরিবেশ দেখলে সত্যি অনেকের মন ভালো হয়ে যায়। অনেকে কিন্তু আমার ভিডিওগুলো খুব পছন্দ করেন, কিন্তু পছন্দ অনুপাতে কিন্তু আমার ভিডিওতে ভিউ খুবই কম হয়। যেহেতু আমি 6 মাস ভিডিও দেইনি, তারপরে আমার কোনো আফসোস নাই। আপনারা আমাকে যতটুকু ভালোবাসেন, এতটুকুই আমার কাছে ভীষণ বড় পাওয়া। তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে তেলাকুচা পাতা। এই পাতাগুলো কিন্তু এর আগেও আমি একদিন তুলেছিলাম এবং রোদে শুকাতে দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো আজকেও কিন্তু অনেকগুলো পাতা তুলেছি, আজকেও কিন্তু শুকাতে দিব। এই পাতাগুলোর কিন্তু বিশেষ গুণ রয়েছে। এই পাতাগুলা অনেক রোগের ঔষধ বলতে গেলে, বিশেষ করে যাদের ডায়াবেটিক্স আছে তাদের জন্য কিন্তু খুবই ভালো মানের একটা পাতা। তো এই পাতা রোদে শুকিয়ে আমি একটা পাউডার তৈরি করে নিব। প্রতিদিন তো কাজের ফাঁকে ফাঁকে একত্রে আর সব কাজ করতে পারি না, যার কারণে অল্প অল্প করে নেওয়ার ট্রাই করছি। দেখা যায় আজকে কিছুক্ষণ তুলে নিচ্ছি, কালকে আবার কিছুক্ষণ তুলে নিচ্ছি, এভাবে অল্প অল্প করে একদিন যখন বেশি হয়ে যাবে তখন পাতাগুলো একদম পাউডার করে নিব। আর এই পাতাটা তোলার মূলত কারণ হচ্ছে আমার হাজবেন্ডের জন্যই এই পাতাটা তোলা। যেহেতু ওর ডায়াবেটিক্স আছে, তো ও তো প্রবাসী, ও তো আর এখন কাছে নেই, ওর জন্যই কিন্তু পাউডার করে রেখে দিব, হয়তো বা কারো কাছে পাঠিয়ে দিব। তো যাই হোক, রান্নাবান্না তো প্রত্যেকটা মানুষেরই করতে হয়। এই পটল গাছ কিন্তু আমাদের বাড়িতে নেই। পটলটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা খাবার, আর এই সময়েই এই পটলটা বেশিরভাগ পাওয়া যায়। পটলের ভর্তা বলেন, পটল রান্না বলেন, অনেকে দেখি যে পটলের যে খোসা, সেই খোসাটা ভর্তা করে খায়। আসলে সেটাও কিন্তু মজা লাগে, সেটাও আমি খেয়েছিলাম। সাথে যদি একটু আলু বা একখণ্ড মাছ দেওয়া হয়, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এই তীব্র গরমে কোনো খাবারই ভালো লাগে না, সব সময় মন চায় যে ঠান্ডা জাতীয় কোনো খাবার খাই। ফ্রিজের খাবারগুলো যদি সব সময়ই খাওয়া যেত, হয়তো বা অনেকটাই ভালো হতো, এরকমটা কিন্তু মাঝে মাঝে ফিল করি। আসলে ফ্রিজের খাবার কিন্তু সবার জন্য কাম্য না। বুঝতেই তো পাচ্ছেন, যাদের টনসিলের সমস্যা বা নানান সমস্যা থাকে তারা কিন্তু চাইলেও ফ্রিজের খাবার খেতে পারে না। আমি কিন্তু ফ্রিজের খাবার অতটা খেতে পারি না, আমার টনসিলের সমস্যা আছে বা ঠান্ডার প্রবণতা একটু বেশি। তো সব সময় ফ্রিজের খাবারটা এড়িয়ে চলার চেষ্টা করি, মন চাইলেও কিন্তু খেতে পারি না।
তো একটু যদি ঠান্ডা জাতীয় খাবার খাওয়া হয় এই গরমে তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। যেমন ধরুন এই যে পটল রান্না, সেই সাথে লাউ, এগুলো যদি একটু ছোপ ছোপ বা ঝোল ঝোল করে রান্না করা হয় খেতে কিন্তু খারাপ হয় না, মোটামুটি ভালোই হয়। এবার শীতের সিজনে ভেবেছিলাম যে বাড়িতে পটল গাছ লাগাবো, যেহেতু এটা শীতকালীন সবজি। তো ওই সময় তার বাড়িতে ছিলাম না, যার কারণে পটল গাছ আর লাগাতে পারিনি। অথচ পটল কিন্তু আমার ভীষণ প্রিয় একটা খাবার। আমাদের এই অঞ্চলে এই পটলের চাষটা কিন্তু খুবই কম হয়, উত্তরবঙ্গে কিন্তু এটা সবচাইতে বেশি হয়। তারপরেও আমার খুব একটা ইচ্ছে ছিল বাড়িতে পটল গাছ লাগাবো। আসলে মনে যখন যেটা চায় সেটা কিন্তু চাইলেও করা যায় না, পরিস্থিতি এবং পরিবেশের কারণে কিন্তু অনেক কিছু হয়ে ওঠে না, এটাই বাস্তবতা। তো এখানে কিন্তু পটলের সাথে আমি আলুও কেটে নিয়েছি, যেহেতু পটল তরকারি একটু পানসে পানসে লাগে, সাথে যদি একটু আলু দেওয়া হয় খেতে কিন্তু খারাপ হয় না। আর আমার ছোটো বাচ্চাটা আলুটা বেশ পছন্দ করে, ও কিন্তু পটলের বিচিটা পছন্দ করে না। আমি আবার পটলের বিচিটা ভীষণ পছন্দ করি। তো ওকে যখন আমি ভাত খাইয়ে দিই তখন কিন্তু ওকে বেছে বেছে খাইয়ে দিতে হয়। এর পাশাপাশি নিয়েছি পুকুরের মাছ, দেখতেই পাচ্ছেন তেলাপিয়া, সাথে কিন্তু রুই, দুইটা একত্রে মিশ্রণে কিন্তু আজকে রান্নাটা তৈরি করে নিব। তা আমি কিন্তু মাছটাকে একটু ভেজে তারপরে রান্নাটা তৈরি করে নিব। পুকুরের মাছ যদি একটু ভেজে রান্না করা হয় খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি একটু মরিচ বেশি খাই, যার কারণে মরিচটা একটু বাড়িয়ে তারপরে রান্নাটা করে নিয়েছি। আর মাটির চুলা যেহেতু রান্না করে নিয়েছি, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।